সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আছি আপনাদের সাথে। আমাদের সাথে আপনারাও যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। দর্শক, আমরা আমাদের দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন অতি পরিচিত মুখ ডক্টর জহিরুল ইসলাম, চেয়ারম্যান প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড, পরিচালক ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। জহির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, এফসিএ সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সালাউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জহির ভাই, স্বাভাবিকভাবে আপনি অনেকদিন ধরে মার্কেটের সাথে আছেন, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাথে আছেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজার নিয়ে আপনি কথা বলেন বিভিন্ন মিডিয়ায়। আপনার দৃষ্টিতে বাজারে এই অবস্থা কেন, এবং এই অবস্থাটা তো হওয়ার কথা না? আপনি যদি আজকের বাজার দেখেন যে বাজার মোটামুটি একটু পজিটিভ, কিন্তু ভলিউম নেই। তার মানে বাজারের যে অবস্থা আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে দেখেছি, সেটি এপ্রিল, মেতে যে এই অবস্থা কেন, এটা তো কেউই কারো কাম্য ছিল না। কারণটা কি? ধন্যবাদ আপনাকে হাসিব ভাই। আসলে যেটা হয়, আমরা যেটা নিয়ে কনসার্ন, আপনার টার্নওভারটা নিয়ে, এটাই মূলত টার্নওভারটা কিন্তু আমরা যে এরকম দেখেছিলাম, বেশ ভাইব্রেন্সি ছিল আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু এখন টার্নওভারটা অনেক কমে গেছে। আপনার 500 কোটি বা 600 কোটির মধ্যেই আপনার ঘোরাঘুরি করছে। এটাই কিন্তু আমাদের, আমরা যারা ব্রোকার, আমাদের জন্য একটু কনসার্নিং। আর ইন্ডেক্স বাড়লো কমলো, এটা কিন্তু মার্কেটের একটা বিউটি, বাড়তে পারে কমতে পারে, একটা স্থিতিশীল পজিশনও থাকতে পারে, বাট টার্নওভারটা খুব ইম্পর্টেন্ট থিং। তো এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে আরেকটা বিষয় এখানে আছে, এটা কিন্তু আপনার মে মাস, বাজেট সামনে আছে। আপনি জানেন যে জুনের 1 তারিখে বাজেট ঘোষণা হবে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। তো যে জিনিসটা আমরা দেখেছি বিগত বছরগুলোতে, এই বাজেটের আগে দিয়ে একটু মার্কেটের মধ্যে একটু মানে মন্থর গতি চলে আর কি, এবং তারই প্রতি ছবি আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভারের ক্ষেত্রেও মানে অনেক বিনিয়োগকারী বা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছেন বা যারা ব্যক্তি পর্যায়ে যারা বিনিয়োগকারী আছেন, তারাও ভাবছেন যে বাজেটে কি আসে বা কি হইতে পারে, পজিটিভ কোনো কিছু আসবে কিনা বা নেগেটিভ কোনো কিছু ইম্পোজ হবে কিনা। এই জন্য অনেকে কিন্তু আপনার একটু মানে ধীরে চলো নীতি বা একটু দেখে শুনে হয়তো বা মানে মার্কেটে আসবে বা নতুন করে তারা ইনভেস্ট করবে সেটা চিন্তা করছে। এই জন্য আমার মনে হচ্ছে মার্কেটটা একটু গতি কম মনে হচ্ছে। আপনার কথাটাই হয়তো ঠিক, কিন্তু গত 7 বছরে যদি আপনি দেখেন পুঁজিবাজারে, বাজেট খুব বড় ধরনের পরিবর্তন হয় নাই, এবং অর্থমন্ত্রীর এখন পর্যন্ত যা আভাস, তাতে এই বছরও তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, যদি কর্পোরেট ট্যাক্স কমানো হয়। তো এই ঘটনার কারণে বাজারে সবাই চুপ করে থাকবে, বিষয়টা কি সেটা? আবার আমরা দেখেছি রোজার কারণে বাজার পড়ছে, ঈদের কারণে পড়ছে, কোরবানি ঈদের কারণে, মানে এক একটা ইস্যু সামনে নিয়ে আসা হয়। আসলে কি সেটা? বাজারের যদি সেই স্ট্রেংথ থাকে, তাহলে বাজার তো অটোমেটিক সে রান করবে। বাজার তো এখন সেইভাবে মুভমেন্ট করছে না। আপনি দেখেন 2-4টা কোম্পানির শেয়ার হয়তো একটু ভালোই করছে, কিন্তু ওটা আবার একটা ভালো কারেকশন হয়ে যাচ্ছে, প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছে। তো বাজারের এই ধরনের আমরা কথা কতদিন শুনবো? এবং বাজারে সত্যিকারের যে একটা ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশের যে ইকোনমিক সাইজ, তাতে যে ক্যাপিটাল মার্কেট যে অবস্থা থাকার কথা, সেটি আসলে আমরা কতদিন পরে দেখতে পাবো? আপনার কি ধারণা? না, আমরা তো আশাবাদী যে না, আমাদের ক্যাপিটাল মার্কেটটা ভাইব্রেন্ট হবে এবং এখানে নতুন প্রোডাক্ট আসবে, তাই না, লেনদেনের গতি বাড়বে, আমরা নতুন নতুন আরও ভালো ভালো কোম্পানি নিয়ে আসতে পারবো। অবশ্যই আমরা আশাবাদী হবে। আমাদের কিন্তু অনেক কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু বেশ কিছু রেজাল্ট আপনারা কিন্তু আস্তে আস্তে পাবেন এবং পাচ্ছেনও কিন্তু। তো তারপর আবার স্টক এক্সচেঞ্জগুলো কিন্তু এদের মধ্যে চেঞ্জ চলে আসছে, ডিমিউচুয়ালাইজড হয়েছে, এবং আপনি জানেন যে এখানে স্ট্র্যাটেজিক পার্টনারও চলে আসছে, এবং এরপরে এই স্টক এক্সচেঞ্জগুলোর শেয়ারও কিন্তু মার্কেটে লিস্টেড হবে। সামনে কিন্তু অনেক পজিটিভ নিউজ কিন্তু আছে, তাই না, নাই যে তা না। এবং ক্লিয়ারিং কর্পোরেশন কিন্তু আমাদের, এটা আমি যেটা বলি খসড়া চূড়ান্ত হয়েছে, এটা হয়তো এখন অনুমোদন হয়ে কোম্পানি ফর্ম হবে। তখন কিন্তু আপনার যে প্রোডাক্টগুলোর কথা আমরা বলছিলাম, যে অপশনস বা ফিউচার, অথবা আপনার যে ডেরিভেটিভসের কথা আমরা যেটা বলি, অথবা বন্ডকে আরও সক্রিয় করা, বা ইটিএফ বা অন্যান্য যে সমস্ত আরও প্রোডাক্টগুলো আছে, সেগুলো আমরা তখন কিন্তু এখানে নিয়ে আসতে পারবো। আর তখনই কিন্তু মার্কেটের যে আপনার কি বলবো বিউটিটা বা ডাইভার্সিফিকেশান যেটা আমরা বলি, সেটা কিন্তু এখানে আসবে। মানে প্রসপেক্ট কিন্তু হিউজ আছে, তাই না। হয়তোবা আমরা একটু স্লো এগোচ্ছি, এবং আমাদের যে সূচক যেগুলো আছে, আপনার অর্থনীতির যে সূচক যেগুলো আমরা বলি, সেটাও তো পজিটিভ আছে। কোনটা আপনি বলবেন যে নেগেটিভ? হ্যাঁ, এটা ঠিক যে আমরা দেখেছি লাস্ট কি বলবো আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা কিন্তু একটা ভালো বুল রান ছিল, তাই না।
তো এর ফলে যেটা হয়েছে হয়তো অনেক বিনিয়োগকারী যারা ইনভেস্ট করেছিলেন আগে তারা হয়তো তাদের প্রফিটটা নিয়ে তারা সেফ সাইডে আছে, অনেকে আছে আমার কাছে মনে হচ্ছে যেটা, তারা হয়তো বা এখন ভাবছে না যে এটা এখন হয়তো তার সে মনে করছে যে সঠিক সময় না, আমি আরেকটু দেখি, আরেকটু আমি দেখি বুঝে তারপর মার্কেট আসি। এই জন্য আমার কাছে এটা মনে হচ্ছে যে অনেক বড় বিনিয়োগকারী এবং অনেক ইনস্টিটিউট মেবি তারা হয়তো বা সাইড লাইনে আছে, এবং যার ফলে কিন্তু আমরা লেনদেনের যে গতি যেটা সেটাতে আমরা ওইভাবে কিন্তু সাড়া পাচ্ছি না। বাট ইন্ডেক্স আপনি যদি বলেন এটা যে খুব বেশি উঠানামা হচ্ছে তাও না, তাই না, একটা স্থিতিশীল পর্যায়ে আছে, কিছু কারেকশন হয়েছে, কিছু কমেছে, বাট ইন্ডেক্সটা কোত্থেকে আসছে সেটাও কিন্তু আপনার চিন্তা করতে হবে, তাই না। তো সব কিছু বিবেচনা করলে আমি মনে করি যে আমাদের সামনে প্রসপেক্ট আছে, হিউজ প্রসপেক্ট আছে। এখন আমরা ক্যাপিটাল মার্কেটে আমরা যারা ব্রোকার আমরা কিন্তু দীর্ঘ সময়ের জন্য চিন্তা করি, তাই না। আমরা যে সব অনেক দিন থাকবো এখানে, আমরা ইনভেস্ট করে বসে থাকবো, তারপর আমরা রিটার্ন পাবো, আমরা কিন্তু সেই চিন্তা করি, তাই না। অনেকে আবার যারা আছেন যারা ভাবে যে না আমি জাস্ট 2 দিনের জন্য আসবো, প্রফিট নিয়ে চলে যাব, তাই না, তাদের জন্য কিন্তু এটা মার্কেট না। হ্যাঁ সালাউদ্দিন ভাই, আপনি ক্যাপিটাল মার্কেটের সাথে 2010-ই ছিলেন, ডিএসসির সাথেও সম্পৃক্ত ছিলেন, আপনি তো অনেকদিন ধরে দেখছেন, তো এই জহির ভাই যে কথাগুলো বললেন সেগুলোর সাথে আপনি কি অ্যাড করতে চান, সমস্যাটা কোথায়? আসলে ওটাই যেটা আপনি বলতেছিলেন, আসলে আমরা বলতেছিলাম যে আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছি, লোয়ার মিডল ইনকাম, ভবিষ্যতে টার্গেট আছে আমরা মিডল ইনকামে যাব। সো আমাদের যে গ্রোথ ওভারঅল যে ইন্ডিকেটার্সগুলো আপনি যেটা বলছেন যে ওভারঅল সেটার সাথে আসলে শেয়ার মার্কেট যাচ্ছে না। ডেভেলপ কান্ট্রিগুলো যেগুলো ডেভেলপ হয়েছে এই পেজ দিয়ে গেছে, দেখা গেছে তারা যখন ডেভেলপমেন্ট হচ্ছিল, জিডিপি গ্রোথ ইজ ভেরি কোয়াইট হাই, তখন দেখা যাচ্ছে যে তাদের মার্কেটটাও ওভাবে ইন লাইন টু দ্য জিডিপি গ্রোথ, মার্কেটটাও ভালো করছে। দ্যাট শুড বি, এটা হওয়া উচিত। কারণ আমার যদি পাবলিক ইনকাম বাড়ে, জিডিপি বাড়তেছে, ইনকাম লেভেল বাড়তেছে সবগুলো, তাহলে এটা তো ওয়ান অফ দ্য সেক্টর টু ইনভেস্ট। পাবলিকের সারপ্লাস মানিটাকে যাবে, গেলে মার্কেট ভালো হবে, এটা হওয়ার কথা। বাট যেটা হচ্ছে, আমরা যদি লাস্ট 6 years থেকে শুরু করে যে 10 সাল থেকে মার্কেট কিন্তু বিনিয়োগকারীদের বেসিক্যালি তেমন স্যাটিসফাই করতে পারতেছে না, এবং মার্কেটে বেসিক্যালি সেম লেভেলে খুব বেশি উঠানামা হচ্ছে। তো এটা কতগুলো কারণ আছে। আমার কাছে মনে হচ্ছে এখন এটা বলা হয় যে মার্কেট ভালো করে ইনভেস্টারের কনফিডেন্স লেভেলটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যদি বলি যে ফান্ডামেন্টাল থেকে শুরু করে সব কিছুই, ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলো ভালো তারাও প্রাইস বাড়তেছে না। তবে যদি গত কয়েকদিন ধরেও যে আপনি মার্কেট পড়তেছে, লাস্ট 7 days কিন্তু মার্কেট পড়ছে, এরপরেও দেখবেন কিছু কোম্পানি প্রাইস বাড়ছে যাদের কিন্তু খুব ভালো অত ফান্ডামেন্টাল কোম্পানি না। তার মানে হচ্ছে আসলে এখানে আমরা ইনভেস্টার কনফিডেন্স হারাই ফেলতেছি, যে নর্মালি হোয়াট শুড বি দে ভালো কোম্পানি ফান্ডামেন্টাল ভালো হলে তার প্রাইস বাড়ার কথা। মার্কেটে কিন্তু এরকম ফান্ডামেন্টাল কোম্পানি নাই ভালো, তা কিন্তু না। তাহলে প্রবলেমটা হচ্ছে যে আমরা অ্যাজ এ ইনভেস্টার কনফিডেন্স লেভেলটা পাচ্ছে না, খুব পেজিমিস্টিক হয়ে যাচ্ছে। দুঃখিত, একটা সমস্যা দেখা দিয়েছে যে অনেকগুলো ভালো ইপিএস দিয়েছে ব্যাংক লিজিং, এবং বেশ কিছু লিজিং ভালো ইপিএস দিয়েছে। এখন এটা নিয়েও সমস্যা আছে যে বাজারে, জহির ভাই ভালো জানে যে বাজারে একটা গুজব আছে যে এত ভালো দিল কি করে, মানে ভালো দিলেও সমস্যা, না দিলেও প্রবলেম। যে আমি বলছি কনফিডেন্স, মানে আমরা ইনভেস্টরদের ওই কনফিডেন্সটা আসতে হবে, এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কনফিডেন্স মার্কেটে বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য কনফিডেন্স অফ দ্য ইনভেস্টর। সো এখন আমরা অনেক পেজিমিস্টিক হয়ে যাচ্ছি মানে অ্যাজ এ ইনভেস্টার। এখন এটা কিছু আপনি যেটা বললেন ব্যাঙ্কগুলা পড়ার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা যেটা জানি যে ফাইন্যান্স অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট আসতে পারে ব্যাঙ্ক অ্যামেন্ডমেন্টস অ্যাক্টে, যে একটা ওই যে ডিরেক্টরদের একটা ব্যাংকে ডিরেক্টর ফ্যামিলি মেম্বার থেকে 4 জন এরকম একটা অ্যামেন্ডমেন্ট হতে পারে। তো এটা আসলে এরকম হয়তো ডিরেক্টলি লিঙ্ক করা যাবে না, বাট যেটা হয় কি এরকম যদি ফ্যামিলি কন্ট্রোল যদি বেসিক্যালি চলে আসে বোর্ডের স্ট্রাকচারের মধ্যে, এই জন্য উনি যেটা বলছে যে পিপল আর অ্যাকচুয়ালি ওয়াচিং হোয়াট হ্যাপেন, যেটা বলা হচ্ছে বাজেট। আপনি যদি মানে কাগজে কলমে না দেখে যদি আপনি যতগুলো ব্যাংক আছে আপনি যদি একটু তাকান, এটা ফ্যামিলির বাইরে কোন ব্যাংক আছে, মানে সরকারি ব্যাংকগুলো সবগুলো কিন্তু আছে। এখন হচ্ছে আপনি কিন্তু হয়তো ডিরেক্টর একজন আছেন, কিন্তু ওই দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা তাদের মধ্যে যারা স্ট্রং তারাই কিন্তু ব্যাংকটি চালাচ্ছে। না ডেফিনেটলি, বাট প্রশ্ন হচ্ছে যখন আপনি আরো বাড়াই দিচ্ছেন প্রবলেম তো ওই জায়গাতে। আগে তো আপনি ডাইভার্সিফিকেশনটা ছিল যে হ্যাঁ আপনি ম্যাক্সিমাম একটা লিমিট ছিল, এই জন্য বলা হচ্ছে ইট কুড হ্যাভ ইফেক্ট, মানে এটা যদিও ডিরেক্টলি লিঙ্ক করা যায় না, এটা একটা হতে পারে। আরেকটা যে নর্মালি এটা আমি হিস্টোরিক্যাল ট্রেন্ড বলে বাজেটের আগে পিপল, আমরা যারা নর্মাল কিছু যারা ইনভেস্টার আছে যারা প্রফিটটা নিজে নিয়ে মোটামুটি যেটা বলে অনেকে সেল করতেছে, কিন্তু এখন দেখেন বাইরে থেকে সেলের প্রেশারটা বেশি, সো প্রফিটটা বুক করে রাখতে চাচ্ছে বেসিক্যালি। যে আমি পরে মার্কেট যখন বাজেট ফাইন্যান্স অ্যাক্ট দেখবে, দেখার পর হয়তো আবার ডিসিশনে হয়তো যাইতে পারে, মানে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস আর কি। তো এটা একটা মানে আমার কাছে মনে হয় যে আপকামিং বাজেট সেটা আর কিছু যেটা বললাম যে ইনভেস্টারের কনফিডেন্স লেভেলটা যদি বাড়াতে হয়, আমার মনে হয় এক্ষেত্রে রেগুলেটর থেকে শুরু করে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত। অলরেডি আমরা বলছি যে মানে আমাদের ইনভেস্টরদের বোঝাতে হবে, যা ইনভেস্টর, যে
আমরা সবাই ইনভেস্টরদের কথা চিন্তা করি কীভাবে, যে যার লেভেলে গভর্নমেন্ট থেকে শুরু করে রেগুলেটর থেকে শুরু করে। ফর এক্সাম্পল এটা প্রায় সময় বলা হয় যে কিছু রিকমেন্ডেশন বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ওরা বলছে যে ডিএসসি সিএসসি বলছে যে আসলে এটা ঠিক, মার্কেটে ভালো কোম্পানি এখনও অনেক মানুষ অনেক ভালো কোম্পানি আছে, মার্কেটে নাই, আসলে আসতেছে না। এখন প্রশ্ন তাদেরকে মোটিভেট করতে হবে, মোটিভেট করলে ভালো ফান্ডামেন্টাল কোম্পানি আসলে মার্কেট ভালো করবো ওভার দ্য ইয়ার্স। কারণ আমি বারবার বলতেছি যে জিডিপি গ্রোথ বাড়তেছে আমাদের, আমরা যে লেভেলে যাচ্ছি আমাদের মার্কেটের লেভেলে থাকার কথা না, মার্কেটটা অবশ্যই ভালো করার কথা। সো এখানে যেটা হয় যে আমার ভালো কোম্পানিগুলো আনতে হবে। এক্ষেত্রে ভালো কোম্পানি আনতে গেলে অনেকে আমরা বলি যে যুক্তি এরকম যে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে ট্যাক্স রেটটা ডিফারেন্সটা বাড়াতে হবে। যদি আপনি বাড়ান তো আপনার ইনসেন্টিভ দিতে হবে, মানে আমি কেন মানে পাবলিকের কাছে আসবো। সো ইট কুড বি ওয়ান অফ দ্য ফ্যাক্টর যে আপনি যদি ট্যাক্স রেটটা নতুন করে চিন্তা করা হয় যে না আমি পাবলিক লিমিটেড লিস্টেড যে কোম্পানিগুলো সেগুলো ট্যাক্স রেট যদি কমাতে পারি তাহলে ওরা মোটিভেট হবে মার্কেট আসার জন্য, তাহলে এইটার কারণে হয়তো মার্কেট আরও ভালো হতে পারে। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা ওভার দ্য ইয়ার্স, যেটা বারবার বলা হয় মার্কেট ডিপেন্ডস অন দ্য এদের উপরে। এখন আপনি দেখেন যে মার্কেট যদি টাইম দেখেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু মানে খুব বেশি ট্রেডে আসলে নাই, তো তারা যদি আরও বেশি ট্রেড করে তাহলে হয়তো আপনার ট্রেডে নাই বলতে মানে তাদের সম্পৃক্ততা নাই নাকি ডেইলি মানে ট্রেডে নাই? প্রশ্ন ওখানে সম্পৃক্ততা নাই পুরোপুরি সেটা বলা যাবে না, সম্পৃক্ত ডেফিনেটলি আছে। আলটিমেটলি তো আপনি দেখেন যে পরবর্তী মার্কেট যখন এরকম হয়েছে না বাংলাদেশে যে মার্কেট যখন খুব খারাপ হচ্ছে তখন কিন্তু ওদেরকে এগিয়ে আনা হচ্ছে যে আপনারা ট্রেড করেন, তাদের রুল ডেফিনেটলি আছে। বাট বলা হচ্ছে যে নর্মালি এটাও আমরা বলি যে নর্মালি ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মনে হচ্ছে আমাদের ইনভেস্টরের মতো ট্রেডার হয়ে যাচ্ছে। জি, জহির কাছে এই প্রশ্নটা যদি করতে চাই যে এটাই মানে এই আমাদের এই অনুষ্ঠানে সবাই আলোচনা করছেন এই বিষয়টা, আপনারা করছেন, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই এই বিষয়টা এখন সামনে নিয়ে আসছেন, কিন্তু আসলে এটির সমাধান কি? এখন যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা তাদেরও তো টিকে থাকতে হবে, তো তাদের যুক্তি আছে যে আমার তো কোথাও বাধা নেই আমার বাইসেল করতে, কিন্তু এইটাই যদি হয় যে তাদের যেভাবে বাইসেল এবং আইসিবিরও আমরা এরকমই শুনছি ইদানিং যে আইসিবিও মুনাফা দেখানোর জন্য তারাও সেই 1 টাকা মানে 2% 3% প্রফিট হলে বিক্রি করে দিচ্ছে আবার কিনছে, তো এইরকম হলে তো বাজারের মানে অবস্থা তো ভালো হওয়ার সুযোগ তো কম। আমার তো মনে হয় না এখন এটা ঘটছে, বিকজ আপনি লেনদেনের গতি দেখেন, লেনদেন যেখানে 400 500 বা 600 কোটি টাকা, এখানে তার 1 টাকা মুনাফা নিয়ে যে ছেড়ে দিচ্ছে সেটাও কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আলটিমেট যেটা আমার কাছে মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা সাইডলাইনে আছে, এটা ইনস্টিটিউশনাল বলেন বা আপনার মানে বড় বা মাঝারি আকারের বিনিয়োগকারী বলেন, তারা যে আগে যেরকম আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম অ্যাক্টিভ ছিল তারা এখন ওরকমভাবে অ্যাক্টিভ না। যদি তাই হয় বিএসসি ডিএসসি সিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অ্যাসেট ম্যানেজারদেরও একটা অ্যাসোসিয়েশন আছে, এরা তো সরাসরি সম্পৃক্ত, এরা কেন এই উদ্যোগটা নিচ্ছে না যে এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়? না আসলে সবাই তো চুপ, আপনি দেখেন যদি গত 3 মাসের আচরণ দেখেন সবাই চুপ, সবাই বলছেন, আপনিও হয়তো বলবেন যে আমরা ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে করছি, আর একজন বলবে আমরা করছি, সবাই করছে, কিন্তু আমরা দৃশ্যমান কি দেখছি? দৃশ্যমান দেখছি সবাই চুপ। না শোনেন, ক্যাপিটাল মার্কেট এটা একটু ডিফারেন্ট একটা জায়গা, তাই না? এবং এখানে আপনি রাতারাতি অনেক ইনভেস্টর এখানে নিয়ে আসতে পারবেন না, এবং সেই জন্য আমি যেটা মনে করি যে ব্রোকার আমাদেরও দায়িত্ব আছে, সবারই যার যার প্রেক্ষাপট থেকে দায়িত্ব আছে যে আমাদের যারা নতুন ইনভেস্টরকে এখানে আনা, তাদেরকে মানে বুঝায় আনা যে এই মার্কেট একটা ভালো জায়গা, আপনি ব্যাংকে টাকা রাখলে আপনি যে পরিমাণ আপনি যে প্রফিট পাবেন এখানে আসলে তার থেকে বেশি প্রফিট পাওয়া যায়, এটা কিন্তু মানে আমি বলবো যে বুঝাতে হবে বিনিয়োগকারীদেরকে, বুঝাতে হবে, এবং সেটার ব্যাপারেও কিন্তু কাজ হচ্ছে। যেমন আপনি দেখেন বিএসসিসি কিন্তু লিটারেসি প্রোগ্রাম ওরা হাতে নিয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, তারপরে খুলনা একটা প্রোগ্রাম হয়েছে, কিন্তু সেটার মানে আউটপুট কি? আউটপুট হবে আপনারা কিন্তু এই সবাই কিন্তু সেই লিটারেসি প্রোগ্রামে এই কথাটা সবাই বলছেন, আমরাও বলেছি যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, বিএসসিসি বিশাল একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন, কিন্তু সেটা আউটপুট কি? আউটপুট আপনাকে খুলনায় যে প্রোগ্রামটি হয়েছে সেখানে কোনো লোকই ছিল না। আপনি দেখেন এখানে আপনার প্রত্যেকেই কিন্তু যত স্টেক হোল্ডার আছে সবাইকে কিন্তু বিএসসিসি সম্পৃক্ত করার চেষ্টা করছে। আপনি আপনার কি বলবো, আমরা যারা ব্রোকার্স অ্যাসোসিয়েশনে যারা আছি, যারা মেম্বার আমরা, তারা এখানে সম্পৃক্ত আছি, এবং তারাও কিছু চাঁদা দিব বা দিচ্ছি আমরা, মার্চেন্ট ব্যাংকাররা দিচ্ছেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিচ্ছেন। যে কোনো একটা লিটারেসি প্রোগ্রাম বা আপনি যদি কিছু করতে যান, আপনার তো ফান্ড দরকার, সেই কাজগুলো কিন্তু শুরু হয়েছে।
এবং আলটিমেট আমরা যেটা আশা করি, মানে আমি পার্সোনালি মনে করি যে না, সামনে এই বিষয়ে অনেক কাজ হবে। আপনার বিভিন্ন আপনার জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, বিভিন্ন প্রোগ্রাম কিন্তু হবে। আলটিমেট সেখানে আপনার কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা অন্যান্য যারা, মানে আমি বলবো সবাইকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি এবং তাদেরকে যদি বুঝাতে পারি, দেখেন আপনি ব্যাংকে এখন টাকা রেখে 5 বা 6-7% ইন্টারেস্ট যে রিটার্ন আপনি পাচ্ছেন, ক্যাপিটাল মার্কেটে আসলে এখান থেকে আপনারা বেশি রিটার্ন পেতে পারেন, তাই না? এবং তাদেরকে যদি আমরা বুঝাতে পারি তাহলে মার্কেটে আলটিমেট ইনভেস্টর আসবে। আমি একটু জানতে চাচ্ছি, একটু বুঝতেও চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনারা এই লিটারেসি প্রোগ্রামটার কথা এত বলা হয়েছে, আমরাও আশা করেছিলাম যে এটা আসলে দৃশ্যমান কিছু হবে। আপনার খুলনায় যে রিসেন্ট প্রোগ্রামটা হলো লিটারেসি প্রোগ্রামের, সেইটায় আমরা দেখেছি আগের দিন রাতে একটা ডিনার পার্টি হলো, কোনো একটা অ্যাসেট ম্যানেজার একটা ডিনার পার্টি দিলেন, সেখানে একটা গেট টুগেদার মতো ছিল, পরের দিন একটা গেট টুগেদার নিজেরা। কোনো ইনভেস্টর কয়জন এসেছে, কাকে আপনি বুঝিয়েছেন এই যে লিটারেসি প্রোগ্রামটা, আপনি কার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করেছেন? আমি ভুল হতে পারি, কিন্তু আমার যতটুকু তথ্য তাতে বলে এখানে কোনো বিনিয়োগকারীদের সম্পৃক্ততা ছিল না। তাহলে আপনারা যদি গেট টুগেদারই করেন তাহলে সেটা ঢাকায় করতে পারতেন, খুলনায় কেন? না, এটা বললাম তো জেলা পর্যায়ে বা বিভাগীয় আপনার শহরগুলোতে আস্তে মানে আস্তে বলার জন্য, দেখানোর জন্য যে আমরা প্রোগ্রাম করছি, এটা মন্তব্য করতে পারবো না যে ওখানে কি হয়েছিল। হ্যাঁ, বাট আমি শুনেছি বা দেখেছি যেটা পত্রিকার মাধ্যমে যে প্রোগ্রাম হয়েছে এবং বিনিয়োগকারীদের ছিল, আমি পেপারে পড়েছি, পত্রিকায় দেখেছি আর কি। তা আপনি যেটা বললেন, আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতেও রাজি না, যে আসলে আপনার যেটা বললেন সেটা আমি জানি পারবো না। সালাউদ্দিন ভাই, যদি আমি লিটারেসি প্রোগ্রামটা থেকেই আসি, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন ক্যাপিটাল মার্কেট থেকেই অর্থনীতির গতিটা আরও বাড়বে, তিনি আশা করেছেন এখান থেকে বড় বড় ফান্ড এখান থেকে উত্তোলন হবে, কিন্তু তিনি যেটি বলেছেন সেটির বাস্তবায়ন করার যাদের দায়িত্ব, তাদের কার্যক্রম যদি আপনি সেই প্রধানমন্ত্রীর কথা থেকে এখন পর্যন্ত দেখেন, তাহলে আপনার দৃষ্টিতে সেটি কতটা গতি পাচ্ছে এবং আসলেই এটি ক্যাপিটাল মার্কেট সেই গতিটা পাবে কিনা আপনার দৃষ্টিতে কি মনে হয়? ওটাই আমি বলছিলাম যে আসলে ইনভেস্টররা পেসিমিস্টিক হয়ে যাচ্ছে, তো ওদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য বলছি আমি, দায়িত্ব কিন্তু সরকার রেগুলেটর ওদেরকে নিতে হবে দায়িত্বটা, তো আমাকে বোঝাতে হবে। একটু থামাচ্ছি, একটা বাইরে থেকে একটা ফোন আছে। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি ভাই বলুন, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি জহির ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি এর আগে একটা কল করে কোশ্চেন করেছিলাম যে ডিএসসি তে প্রতিদিন সিডিবিএল থেকে ডাটা লিক হয় ট্রেড আওয়ারের পর। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ট্রেড করি, তা আমি কখনো দেখি নাই যে এখানে কোনো একটা স্ক্রিপ্ট বাড়লে কোয়ারি দিতে। ইভেন আমি যতটুকু জানি যে বোম্বে স্টক এক্সচেঞ্জও দেয় না। হ্যাঁ, স্ক্রিপ্ট বাড়বে, অটোমেটিক বাড়তে থাকবে, আবার যখন কমবে অটোমেটিক কারেকশন থাকবে। তো একটা স্ক্রিপ্ট বাড়তে গেলে ধরতে হবে, আবার পড়তে গেলে সাপোর্ট দিতে হবে। এই জিনিসটা আমরা ডিএসসি তে দেখি, এর কারণটা কি? ভাই আপনি কে বলছেন, কোথা থেকে বলছিলেন? আমি টরন্টো, কানাডা থেকে বলছিলাম। জি ধন্যবাদ আপনাকে। জহির ভাই, আমি এখানে আরেকটু দর্শকের সাথে আরেকটু অ্যাড করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমিও জানি না এটি কেন, এবং বিএসসিসির যে রুলস সেখানে কিন্তু এরকম বলা নাই যে মানে বার্লি কোয়ারি দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে ডিএসসি এক্স এমডির সাথে কথা বলেছি, ডিএসসির যারা এই কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যৌক্তিক কোনো আনসার দিতে পারেন নাই যে এটি কেন করা হয়, যৌক্তিক কোনো আনসার নাই। এবং তাদের কথাটা এরকম যে আপনারা যে সফটওয়্যার যাদের একটা ইউজ করেন তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, তো আপনি কি আমাদের দেশে আমি আসলে বিনিয়োগকারী ভাইকে জাস্ট ধন্যবাদ জানাই, উনি সুন্দর কোয়েশ্চেন করেছেন, সুদূর কানাডা থেকে উনি ফোন করেছেন। ইটস ভেরি গুড যে মার্কেট ওয়াচ তারা দেখেন, প্লাস ক্যাপিটাল মার্কেটে, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে তাদের আগ্রহ আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো প্রথম যে উনি কোয়েশ্চেনটা করলেন যে ডাটা লিকের যে বিষয়টা, এবং এটা নিয়ে কিন্তু আমরা বেশ মানে অ্যালার্ট ছিলাম। এটা আসলে বেসিক্যালি 3-4 মাস আগে এই মানে নিউজগুলো বেশ আসতো এবং আমরা নিজেরাও দেখেছি এই ঘটনাগুলো ঘটছে। তো তখন আমরা ডিএসসি মানে ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ থেকে মিটিংয়ে বসেছিলাম আমরা, এবং আমরা ডিএসসির সাথেও বসেছি, ম্যানেজমেন্টের সাথে বসেছি যে এই ঘটনা হচ্ছে। তখন তারাও জিনিসটা নজরে এনেছে, এবং আমার যেটুকু ধারণা যে এখন এই বিষয়টা অনেকখানি কমে গেছে। আগে যে জিনিসটা আমরা অহরহ দেখতে পেতাম, আমার কাছে এখন আমি এরকম কোনো নিউজ বা এরকম কোনো পাচ্ছি না যে না এভাবে লিক হচ্ছে, এরকম আমার কাছে মনে হচ্ছে না। আমাদের তথ্য অনুযায়ী এখনো আগের মতোই হচ্ছে, হয়তো আগে আমার কাছে একদম ডেটাই ছিল, আমি হয়তো দেখাতেও পারবো আপনাকে যে একদম ইসে আপনার
সফটওয়্যার থেকে কিভাবে আমি বুঝি, বাট আমি যতটুকু জানি যে ডেটাটা কার কোথায় থেকে কি আসছে আমি দেখেছি এটা দেখেছি, বাট ইদানিংকালে জিনিসটা কমে গেছে, এটা আমাদের কাছে রিপোর্ট আছে এবং আমরা জানি, সেই জন্যই বললাম আপনাকে। আর একটা বিষয় যেটা আপনি সেকেন্ড যে কোশ্চেনটা উনি করেছে, ইটস অলসো ইম্পর্টেন্ট, এবং এটি নিয়ে কিন্তু আমরা অনেকবার আলোচনাও করেছি যে যখনই কোম্পানির কোনো একটা শেয়ারের দাম বাড়তে থাকে তখনই কিন্তু কোয়েরি আসে। তো আসলে এটা আমাদের স্টক এক্সচেঞ্জ কিন্তু আমরা যেটা বলি যে অত কিন্তু ইফিশিয়েন্ট মার্কেট এখনও না, হয়তোবা এখানে কোনো কেউ প্লে করছে কিনা, ডিএসসি হয়তোবা তারা চিন্তা করে যে বিনিয়োগকারীরা এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই জন্যই তারা হয়তোবা এই বিষয়টা করে থাকে। বাট আমার মনে হয় এই জিনিসটাও এটা একটা সিস্টেমের মধ্যে এনে যদি করে সেটাও বেটার, এবং দেখা যায় কমলেই কোনো কোয়ারি নাই, শুধু বাড়লেই কোয়ারি। তো এইটা কিন্তু আমরা অনেকবার বলেছি এবং আপনিও বলেছেন। জি, দর্শক কিন্তু বলেছেন উনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেড করেন, তো ওইখানে হচ্ছে না। আমরা যখন বলছি যে আমরা এখন ইন্টারন্যাশনাল মানের পর্যায়ে চলে গেছি, আমাদের সফটওয়্যার এত ভালো, আমরা এই করছি সেই করছি, কিন্তু করছি সেই আগে যা করতাম তাই। হ্যাঁ, সেই জায়গাটাতে আমরা অনেকবার বলছি এটা চেঞ্জ হওয়া উচিত, কিন্তু এখন আপনারা যদি দায়িত্বশীল জায়গায় থেকে আপনারা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং এই ব্রোকার্স অ্যাসোসিয়েশন কিন্তু এসএসসি, আমি জানি এসএসসির সাথে প্রায় মিটিং করেন আপনারা, এবং এসএসসির চেয়ারম্যান কিন্তু আপনাদের কথা অনেকটাই শুনেন আমি যতটুকু জানি। তো যদি আপনারা ডিএসসিকে শোনাতে না পারেন তাহলে এসএসসিকে কেন বলবেন? যাই হোক, এটা আমরা নোটে নিলাম। আমি পার্সোনালি আমাদের যে প্রেসিডেন্ট আছেন তার সাথে কথা বলে জিনিসটা আমরা অবশ্যই এসএসসি বলেন, তারপরে আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে যারা আছেন তাদের সাথে আমরা বসবো, কথা বলবো, আমরা দেখি তারা কি বলে, তাই না? তারপরে আমরা এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে না, এটা আমি যেটা বলতেছিলাম, আপনিও নিশ্চয়ই জানেন এই অবস্থা। আগে সিডিবিএল থেকে প্রচুর বের হতো, এখন সিডিবিএল থেকে বের হয়, কিন্তু সিডিবিএল থেকে বের হয় তো রাতে, এটা মানে সেটেলমেন্ট হওয়ার পরে, আর ডিএসসি থেকে তো আপনার দুপুরের পরই পেয়ে যায়। না, ওটাই আমি বারবার বলতেছিলাম যে অ্যাজ এ ইনভেস্টর কেন বলা হচ্ছে যে পেজিমিস্টিক হওয়া যাবে না। সো এটা গভর্নমেন্ট ডেফিনেটলি বিএসসিসি আমি তো দেখছি কয়েক বছর ধরে অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে ইনভেস্টরদের জন্য, যাতে কনফিডেন্স লেভেলটা আসে ডেফিনেটলি। সো যেটা বললেন যে অলরেডি যে প্রোগ্রাম যেটা খুলনাতে করছে, আসলে এটাও ঠিক যে ওখানে করছে, এটা রেশনালিটিও আছে। কারণ হচ্ছে যে হয়তো এরকম চিন্তাভাবনা আমি আমার মানে ঢাকা কেন্দ্রিক না করে বিভিন্ন জায়গার যে ইনভেস্টরদের যদি অ্যাওয়ার করতে পারি, কারণ আমি শুধু মানে আরবান বেস না করে যদি আমার ডিভিশনাল অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি এরকম প্রোগ্রাম করি আরও অ্যাওয়ার হবে। কারণ আমার বিশেষ করে মার্কেটে বেটারমেন্টের জন্য কি লার্নেট ইনভেস্টর দরকার, মানে যেটা বলছে অ্যাওয়ারনেস। আমি যদি না বুঝি হোয়াট ইজ দ্য মানে হোয়াট ইজ শেয়ার মার্কেটস, দেন শেয়ার কী জিনিস কীভাবে ট্রেড করতে হয়, এটা কিন্তু ইটস ডেফিনেটলি গুড ইনিশিয়েটিভ। গভর্নমেন্ট এটাই বোঝাতে আমরা আন্তরিক, সেটা বোঝাতে হচ্ছে যে ইনভেস্টরদেরকে ওটা বোঝাতে হবে যে আমরা আন্তরিক, যে তাহলে ওটা কনফিডেন্স লেভেলটা বাড়বে, মার্কেট ডেফিনেটলি এটা ভালো করবে। এই যে আন্তরিক সেই বোঝানোর দায়িত্বটা যাদের, তারা যদি বোঝাতে ব্যর্থ হন তাহলে ইনভেস্টররা কনফিডেন্স কিভাবে পাবেন? আর জহির ভাই নিশ্চয়ই জানেন আমাদের এই প্রোগ্রামটা 2015 সালে শুরু হয়, 15 শেষের দিকে। তারপর জহির ভাই বিভিন্ন সময় এসেছেন, যত লোক আমাদের এখানে ফোন করেছে বেশিরভাগই কিন্তু তাদের কথাই বোঝা যায়, তার প্রশ্নের ধরনই বোঝা যায় যে তারা আসলেই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানেন। কিন্তু বেশিরভাগই আমি যতটুকু জেনেছি, আমি সরাসরি সম্পৃক্ত এই প্রোগ্রামের সাথে, বেশিরভাগই কিন্তু লুজার। আমি শুনি নাই কেউ যে আমি 7-এ এত টাকা ঢুকেছি, 10-এ ঢুকেছি, 12-তে ঢুকেছি, আমার সেই টাকা আছে। তার মানে কি বুঝে শুনে এই বাজার থেকে মুনাফা করা সম্ভব? না, বুঝে শুনে বাজার থেকে মার্কেট করতেছে, বুঝে শুনে মানে আপনি হয়তো খুব বেশি রিটার্ন, বাট আমার মনে হচ্ছে কথা হচ্ছে নর্মাল রিটার্ন আর করা সম্ভব। নর্মাল রিটার্ন যেটা বলতেছি, সো অ্যাবনর্মাল রিটার্ন আমি আশা করবো না, অ্যাজ এ রেশনাল ইনভেস্টর শুড বি। যখনই আমি অ্যাবনর্মাল রিটার্ন আশা করি তখনই মার্কেটের সমস্যাগুলো হয়। সো নর্মাল রিটার্ন আর্ন করা সম্ভব। মানে আমি যদি চিন্তা করি, এখন আপনি চিন্তা করেন যেটা বললো যে আপনাকে ব্যাংক ইন্টারেস্ট রেটে 5%, আমার ইনফ্লেশন রেট 6%। সো আমি যদি ব্যাংকে টাকা রাখি আমার টাকার ভ্যালুটা কমে যায়। সো আমি যদি নর্মালি যদি বলি, আমি যদি শেয়ার মার্কেট ইনভেস্ট করি, আপনি একদম যদি মাসখানেকও ফেলে রাখেন, আপনি 10% রিটার্ন যদি একটু বুঝে শুনে, মোটামুটি একটা কোম্পানি মোটামুটি ফান্ডামেন্টাল, সেই বোঝা শোনাটাই তো সমস্যা, কোনটা যে বুঝবে আর কোনটা যে বুঝবে না। মানে আপনি যদি বইয়ের যেটা পড়ালেখা করে যেটা বোঝার কথা সেটা বুঝলে এই বাজারের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের বিনিয়োগকারীরা এখন যে অবস্থায় আছে, আমরা যতটুকু আলোচনা করলাম বিরতির আগে, তাতে অনেকেই কিন্তু মনে করছেন যে আমার টাকাটা এখন থাকুক, যেটা আছে অ্যাটলিস্ট এই জায়গায় থাকুক, আমার মুনাফা করতে হবে না। কারণ তারা সবাই আশাবাদী, যারা ক্যাপিটাল মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন তারা কিন্তু একটা আশা করছেন যে বাজার হয়তো ঠিক হবে। সেই কবে, 7 বছরে হয় নাই, হয়তো আর 1 বছর পরে হবে, 2 বছর পরে হবে। তো এই যে আশাটা, তার মানে বিনিয়োগকারীরা কিন্তু যাচ্ছেন। আপনিও বললেন যে বিনিয়োগকারীরা সাইডলাইনে বসে আছেন। তো এই বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার জন্য আসলে উদ্যোগটা নেওয়া হচ্ছে না কেন?
শুনেন, যারা একবার ক্যাপিটাল মার্কেটে যারা আসে, শেয়ার কেনাবেচার সাথে যারা জড়িত হয়ে যায়, তারা কিন্তু কখনোই এই মার্কেট থেকে একদম সম্পূর্ণভাবে কিন্তু বের হয়ে যেতে পারে না। সেখানে আসবেই, হয়তোবা কিছুদিনের জন্য সে মানে সাইডলাইনে আছে, আবার সে ফেরত আসবে। আর আপনি দেখেন যা 1996-এ যে ধস হলো, 10 সালে যে আমরা ডেবাকল দেখলাম, তারপরেও কিন্তু বিনিয়োগকারীরা আছে, এই মার্কেট ছেড়ে যায়নি। এবং আমি যতটুকু জানি, আমি বেশ কিছু বিনিয়োগকারীকে চিনি যাদের ট্রেড মানে আমি দেখি বা হয়তোবা আমার সামনে এগুলো হচ্ছে। এই অবস্থায় এসে কিন্তু সবাই যার যে লেভেলে লস ছিল, সবাই কিন্তু সেটা কাভার করেছে, তাই না? আমি জানি না আপনি কি মানে বলবেন, বাট আমার কাছে যেটুকু মনে হয় যে না, অনেক বিনিয়োগকারী তাদের যে ক্ষতি হয়েছিল 96-এ বলেন বা 2010 সালে, সেই ক্ষতি কিন্তু অনেকখানি পুষিয়ে তারা কিন্তু অনেকে কিন্তু প্রফিটেও চলে গেছে। যদি না সে বড় রকমের ধরেন 10 সালে যেটা মার্জিন লোনে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কথা ভিন্ন, আদারওয়াইজ যারা আপনার মার্জিন লোন ছাড়া যারা ছিলেন এবং যারা শেয়ার ধরে যারা বসেছিলেন বা এখনও যারা আছেন, তারা কিন্তু প্রফিটেই আছেন, আমি যতটুকু জানি। তো সো এই মার্কেটটা হলো একটু বলবো আমি যে ধৈর্যের জায়গা। এখানে আপনি ভালো স্টক কিনে জাস্ট ধৈর্য ধরে বসে থাকতে হবে, আপনি রিটার্ন ডেফিনেটলি পাবেন। আর আমাদের এখনকার যে আপনার যে আমি বলবো যে ইন্ডিকেটর বা সূচক যেগুলো আছে, আপনার অর্থনৈতিক যে সূচকগুলো আছে, সেগুলো কিন্তু এই মার্কেটেরই ফেভারে। এবং মার্কেট এক সময় ডেফিনেটলি পিক করবে, এবং সেটা হয়তো বা 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, তাই না? বাট ডেফিনেটলি এখান থেকে মার্কেট মুভ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করি। আপনি ডিএসসির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তার মানে আপনি বাজারে মানে আমাদের ক্যাপিটাল মার্কেটটা সরাসরি পর্যবেক্ষণ করছেন। তো এখানে বিনিয়োগকারীরা যে আমরা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো বলি, যেগুলো দেখে শেয়ার কিনবেন, সেগুলো দেখে আমাদের মার্কেটে আসলে সেগুলো দেখে মুনাফা কতটুকু করা যায় সেটা নিয়ে প্রশ্ন আছে। তা আপনার বিনিয়োগকারীরা কি করবেন এই বিষয়গুলোর সাথে, কি বিষয়গুলো তারা খেয়াল রাখবেন? যেটা বলতেছিলাম যে আসলে ওটা ঠিক, যে আমি প্রথমে বলছি যে যেহেতু আমাদের যে অল্টারনেটিভ যে ইনভেস্টমেন্টগুলো, আমার যদি সারপ্লাস টাকা থাকে, আমি যদি ব্যাংকে রাখি অথবা আদারওয়াইজ যে ইনভেস্টমেন্টগুলো, সেগুলোতে বিশেষ করে যেহেতু আমার রিটার্নটা কমে যাচ্ছে, সো ইনভেস্টররা আসবে এখানে মার্কেটে, মানে ক্যাপিটাল মার্কেট আসা উচিত। আর যেটা বলতেছিলাম যে যেহেতু আমাদের যে গ্রোথ রেট ইকোনমি, এটা কিন্তু যদি 7% অলরেডি আমরা বল ক্রস হয়ে গেছে উপরে, এবং ওভার দিয়ে যদি বাড়ে, এটা কিন্তু ফরেন ইনভেস্টমেন্টও ভবিষ্যতে আসবে। সো ইনভেস্টরদের আসলে ভবিষ্যতে ভালো হবে মার্কেট, এটা বলা যায়, হওয়া উচিত। অল দ্য ইন্ডিকেটর যেটা অলরেডি বলছে, যে ইন্ডিকেটর সবগুলো কিন্তু আমাদের ফেভারে অ্যাজ এ মার্কেট মানে ইকোনমি বলে। তো ইনভেস্টার এখন এই মুহূর্তে যেটা করা হতো, আমার মনে হয় মার্কেটে এখন যদি বলেন যে আমাদের যে প্রত্যেকটা কোম্পানির যে শেয়ার প্রাইস, এখন যদি কেউ শেয়ার কিনে, বাট সে যদি ইনভেস্টার হয়ে থাকে, ফর লং টাইম ইনভেস্টমেন্ট করে থাকে, আমরা আশা করি যে সে রিটার্ন আর্ন করবে। মানে এটা হয়তো, বাট এটা ট্রেডার হওয়া যাবে না। আপনি যদি ইনভেস্ট করি, আমি শুড ইনভেস্ট ফর সাম টাইম, মানে আমি কিছু সময় যদি ধরে রাখি, বা বিকজ বলেন তো ইন্ডিকেটার্স অল আর ফেভার মানে ইকোনমি অ্যান্ড দ্য। আপনি যদি একটু সরাসরি মানে আলোচনার সুবিধার্থে আমি যদি বলি, আপনার সিটি ব্যাংক এবছর ইপিএস খারাপ দিয়েছে আগের বছরের তুলনায়, অনেক ব্যাংক ভালো দিয়েছে, অনেক লিজিং অনেক ভালো দিয়েছে, আবার টেক্সটাইল অনেক ভালো দিয়েছে। যেগুলো ভালো দিয়েছে সেগুলো কিন্তু বাড়ছে না। আমরা যদি দেখি বিডি ফাইন্যান্সের কথা বলি, যে অনেক ভালো ইপিএস হঠাৎ করে দিয়েছে, কেন দিয়েছে, কি করেছে সেই প্রশ্নে যাচ্ছি না, যেদিন ইপিএস এসেছে সেদিন দাম কমেছে। আবার সিটি ব্যাংকের দেখেন ইপিএস খারাপ আসার পরও বাড়ছে। এখন মানে এই সব ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিভাবে সিদ্ধান্ত নেবেন? না, আমি এখন ওটাই বলছিলাম, আমাদের মূল ইস্যু এই জায়গাতে। আপনি গত কয়েকদিনের যদি দেখেন, লাস্ট 7 days 8 days মার্কেট যখন পড়তেছে, কিছু শেয়ার প্রাইস কিন্তু বাড়তেছে, এবং যে কোম্পানির শেয়ার প্রাইস বাড়তেছে, ইফ ইউ লুক এট দ্য কোম্পানিজ ফান্ডামেন্টালস, তাহলে এটা খুব বেশি ভালো বলার সুযোগ নাই। তার মানে কি, ভালো কোম্পানিগুলো ফান্ডামেন্টাল কোম্পানির প্রাইস বাড়া সত্ত্বেও কিছু প্রাইস কিন্তু বাড়তেছে। তার মানে হচ্ছে তাহলে ইনভেস্টাররা এই জায়গাতেই মানে ফিল সেই কি, যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট। সো ওই কনফিডেন্স লেভেল বারবার বলতেছে এটাই, যে আমি যদি এই জিনিসটা কারেকশন করতে না পারি, মার্কেট কী হলো, মার্কেট বলে যার ফান্ডামেন্টাল ব্যাটার, যেটা বললে আমার যদি ইনফরমেশন, মার্কেট আমরা বলি এফিশিয়েন্ট মার্কেট কী করে, যখন কোনো ইনফরমেশন আসবে ইপিএস আসার সাথে সাথে প্রাইস বাড়ার কথা ছিল, বাট হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ, যে কমতেছে। তার মানে কি, মার্কেট ইজ ফাংশনিং। আমি ওনার সাথে বলি একটু কথা, আমরা একটা মানে বলি টার্ম বলি যে নিউজ অলওয়েজ ডিসকাউন্টেড। আপনার যখনই একটা নিউজ আসে, এই নিউজটা কিন্তু আমাদের দেশে যে আমরা বলি স্বচ্ছতা বা জবাবদিহিতা বা আপনার ইনফরমেশন ডিসিমিনেশনের যে ট্রান্সপারেন্সিটা, সেটা কিন্তু আমাদের দেশে একদম 100-এ 100 নাই,
এফিশিয়েন্ট মার্কেট আমরা ক্যাপিটাল মার্কেটে নাই, কারণ আমি আপনাকে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে যতগুলো কোম্পানি আছে আপনি যদি হয়তো 10% কোম্পানির ইপিএস আগে জানতে পারবেন না, আর বাকিটা এই ইনভেস্টররা বিভিন্ন ব্রোকারেজ হাউসে সবাই জেনে যায় এবং এক সপ্তাহ আমি সেটাই আপনাকে বলছি। শোনেন, যখনই একটা ইপিএস আসলো, তাই না, পত্রিকায় আসলো, তাই না, বা এই নিয়ে কোনো নিউজ হলো, তাই না, তার মানে তখন কিন্তু আমজনতা যারা, তাই না, সাধারণ পাবলিক, তারা জিনিসটা জানলো, তখন তারা হয়তো বা বাই মুডে যায়। আর যারা এই জিনিসটা আগে থেকে জানে তখন তারা কি করবে, তখন তারা এই সুযোগটাই কাজে লাগায় এবং ওই দিনে তারা হয়তো বা তাদের সেলফ প্রেশারটা বাড়িয়ে দেয়। আমি এটা একটু অ্যাড করতে চাচ্ছি, বিষয় হলো কিন্তু এটাই, আমরা যেটা বলি নিউজ অলওয়েজ ডিসকাউন্টেড। তো সো আপনি নিউজ দেখে শেয়ার কিনবেন, তাই না, এটা যারা বিনিয়োগকারী ভাইদের আমি এই জিনিসটাই বলবো যে পত্রিকায় আপনি ভালো প্রফিট দেখলেন, আর্নিং দেখলেন, আপনি শেয়ার কিনে ফেললেন, ডোন্ট গো ফর দিস, কিনতে হবে আগে, তাই না? এটা আমি অ্যাড করতেছি যে যেটা বলতেছিল যে আসলে দ্যাটস দ্য ফ্যাক্ট যে শেয়ার প্রাইস আর্নিংসটা আসার পরেও, ডিক্লারেশন আসার পরেও কমতেছে। দ্য ইস্যু ইজ যে আমার পাবলিকলি আসার আগে সাম পিপল আর নোয়িং দ্য ফ্যাক্টস, মানে ইপিএস কত, এবং তারা অলরেডি প্রাইস কিন্তু ট্রেড করে ফেলছে, ট্রেড করে দেখবেন আর্নিংস ডিক্লারেশন আগে কিন্তু প্রাইস বাড়তেছে। সো দিস উইল বেসিক্যালি মেক দ্য ট্রেড, তার ট্রেড করে অলরেডি ডিসিশন নিয়ে যার কারণে কি হচ্ছে, যেটা বললো যে আমরা যারা কিছু মানে বেসিক্যালি ওই জায়গাতে আমাদের অ্যাক্সেস নাই, আমরা দেখতেছেন, তাই না, টিভি দেখতেছেন বা পত্রিকায় পড়তেছেন, সেটা হওয়া উচিত না, স্ক্রলে দেখতেছেন। বিষয়টা কি, একটা শেয়ার প্রাইস 10 টাকা ছিল, ঠিক আছে, তো তার আর্নিংটা হয়তো 2 মাস পরে আসবে, তো কেউ হয়তো বা প্রেডিক্ট করতেছে যে আর্নিংটা গতবারের চেয়ে ভালো হবে, তারা কিন্তু সেই 10 টাকা থেকে শেয়ারটা কিনা শুরু করেছে, ঠিক আছে, না, বাট সেটা হওয়া উচিত না, আমরা যেটা বলতেছি বাড়তে বাড়তে কত হলো, ধরুন 20 টাকা, তাই না, নিউজটা পত্রিকায় আসলো, তাই না, বা আমাদের ওয়েবসাইটে আসলো, তখন যারা সাধারণ বিনিয়োগকারী আছে তারা তখন কিনতে যায় 20 টাকা করে, আর যারা 10 টাকায় শেয়ার কিনেছিল তারা তখন কি করবে, এই সুযোগটাই কাজে লাগায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমো, ভাইবার, যেখানে বলেন বিভিন্ন গ্রুপ থাকে, এবং আমিও কিছু গ্রুপের সাথে সম্পৃক্ত, কিভাবে হয়েছে আমি জানি না, তো মাঝে মধ্যে আমি যখন চেক করতে যাই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই দেখা যায় যে অমুকের ইপিএস কত বলে দেয়, 30 পয়সা 32 পয়সা, এক্স্যাক্টলি তাই আসে, কিভাবে সম্ভব? সেটাই তো বললাম, এইটাই হওয়া উচিত, আমি এটাই বলতেছি যে পাবলিকলি আসার আগে, মানে দ্যাটস দ্য ফ্যাক্ট যে আমরা মার্কেট যখন বলতে হবে যে মার্কেট ভালো হতে, ইনফরমেশন সবার কাছে একই সময়ে আসতে হবে ইনফরমেশনটা, যখনই কারো কাছে আসতেছে কারো কাছে আসতেছে না, তাহলে তখনই কিন্তু ইনভেস্টরদের মধ্যে যে কনফিডেন্স, যেটা আমরা বলি, ওইটাই কমে যাচ্ছে। আপনার একটু ধস নামে, আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা, বাজার ভালো হবে, অনেক কিছু বলছেন, সেই বাজারটা কই? সেটাই তো বলছি, এই জন্যই তো আমাদের কাজ করতে হবে। ক্যাপিটাল মার্কেট যে সত্যিকারের ক্যাপিটাল মার্কেট, আপনি অন্যান্য দেশের সাথে, ইভেন আপনি যদি ভারতের সাথে তুলনা করেন, সেন্সেক্সের সাথে তুলনা করেন, এখন 4 গুণ ইন্ডেক্স হয়েছে, তো ওইটা তো ক্যাপিটাল মার্কেট। আমাদের এখানে তো মানে ভেতরে অনেক কিছু আছে যেগুলো হওয়া উচিত, কাজ করতে হবে। এবং এই বিষয়টা বিশেষ করে পাবলিক ইন্টারেস্ট, যেটা আমরা বললাম ইনফরমেশন ডিসেমিনেশন, এটা সবার জন্য মানে সমান কিন্তু হইতে হবে, তাই না, লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটা বলি, তাই না, আপনি আগে জেনে যাবেন, আমি পরে জানবো, তাই না, তো সেই সুযোগটা আপনি নিয়ে নেবেন এবং আমি সাফারার হব, এটা কিন্তু কাম্য না। এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি বিনিয়োগকারীদের ভাইদের যদি মার্কেটে রাখতে চান, তাদেরকে আস্থায় আনতে হলে এই জায়গাটাতে খুব বেশি কাজ করা দরকার আমি মনে করি। জহির ভাই এবং সালাউদ্দিন ভাই, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করছি এই বিষয়গুলো যারা রেগুলেটর আছেন, যারা স্টেক হোল্ডার আছেন, তারা বিষয়গুলো বুঝবেন এবং নতুন যারা বিনিয়োগকারী আছেন যে আসতে চান, তাদেরকে আসার জন্য পথ দেখিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুষ্ঠুভাবে বিনিয়োগ করবেন এবং বিনিয়োগ করার আগে যে জিনিসটি মাথায় নেবেন সেটি হচ্ছে এই বাজার থেকে স্বল্প সময় মুনাফা করা এখন কঠিন, তাই দীর্ঘ সময় বিনিয়োগ করুন। আর এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজয় দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।